ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অত্যন্ত একজন শুভাকাঙ্ক্ষী, তোমাদের সবার শুভাকাঙ্ক্ষী শরীফুল ইসলাম ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, যিনি ডিরেক্টর সুপারস্টার গ্রুপ বাংলাদেশের ওয়ান অফ দি মানে সুপারস্টার গ্রুপকে চেনে না এমন হয়তো অনেক মানুষই নাই, যেটার ওয়ান অফ দি কান্ডারি আমাদের শরীফুল ইসলাম ভাই। শরীফুল ভাই, মানে আমি আপনাকে আমার ছাত্রদেরকে আপনার হাতে দিলাম। আগামী 30 মিনিটস তারা আপনার কাছ থেকে, এখানে অনেকেই ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে আছে, অনেকের স্বপ্ন সিএ হয়ে আপনার মতো লিড করবে তার লাইফ বর্ণাঢ্য জীবন। সো আই হোপ ইউ উইল গিভ দেম সাম গুড আইডিয়া এন্ড একটা ক্যারিয়ার পাথ আপনি হয়তো তাদের সামনে শেয়ার করতে পারবেন। সো ওভার টু ইউ শরীফুল ভাই। থ্যাংক ইউ সো মাচ রিপন ভাই। আসলে আমি আমার নিজের পরিচয়টা একটু দিই। আমি মোহাম্মদ শফিকুল আলম। আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট এবং মূলত আমি সুপারস্টার গ্রুপে দীর্ঘদিন কাজ করেছিলাম, বা গত 2 বছর যাবত ওনাদের সঙ্গে কনসালটেন্সি মোডেও ছিলাম এক সময়। এখন আমি আমার নিজস্ব সিএ ফার্ম, যেটা হচ্ছে শফিকুল আলম অ্যান্ড কোম্পানি চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্ম, এটি আমি রান করি। এই ফার্মটার বয়স প্রায় 2 বছরের বেশি হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে বিস সলিউশন নামে একটা আইটি ফার্ম আছে, যেটি সুপারস্টার গ্রুপের ইনভেস্টমেন্ট আছে এবং আমিও ওটার ভিতরে আমার ইনভেস্টমেন্ট আছে, ওটিতে আমি কাজ করছি। সো আমার যেটুকু রিপন ভাই ব্যাকগ্রাউন্ড দিয়েছিল যে ইউ আর অল ফ্রম এ ফাইন্যান্স অর অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড, সো আমার আপনাদের সঙ্গে আগ্রহ ছিল আপনার সাথে কথা বলার জন্য। এবং আমি অলওয়েজ মনে করি যে এভরি ইন্টারাকশন ইজ এ অ্যাবসলিউট চান্স টু নো ইচ আদার, টু শেয়ার আওয়ার ভিউজ। আজকে যদিও আমার একাধিক বিভিন্ন রকম অকুপেন্সি ছিল, সকালেও কাজ ছিল, বিকালেও কাজের ভিতরে আছি, তো তারপরে আধা ঘন্টা টাইম ইজ নট এনাফ টু কমিউনিকেট উইথ ইউ। আমার আরো আমি রিপন ভাইয়ের কাছ থেকে কোনো একটা সময় চেয়ে নিব। বাট আপাতত যদি আমি এখান থেকে বলার চেষ্টা করি, সেটি হচ্ছে যে আমি দীর্ঘ প্রায় 17 বছর অ্যাকাউন্টিং ফাইন্যান্স প্রফেশনে কাজ করেছি এবং বাংলাদেশের অ্যাকাউন্টিং প্রফেশন যেগুলো আছে, স্পেশালি চার্টার অ্যাকাউন্টেন্সি, আই ওয়াজ ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট চার্টার অ্যাকাউন্টেন্ট when I qualified in 2007. তারও আগে আমি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি, দ্যাট ইজ সিএমএ কোয়ালিফাই করি ইন 2005 এর শেষে। তখন আমার ইনফ্যাক্ট অফিসিয়াল এজ ছিল 24 বছর। সো অনেক অল্প বয়সে এই প্রফেশনাল কোয়ালিফিকেশন পরে আমি অবশ্য এলএলবি করেছি এবং চার্টার সেক্রেটারি, যেটা কোম্পানি সেক্রেটারি প্রফেশন, সেটিতে কোয়ালিফাই করি। এবং কারেন্টলি চার্টার সেক্রেটারি ইনস্টিটিউটের ন্যাশনাল যে গভর্নিং বোর্ড কাউন্সিল, সেখানে আমি কাউন্সিল মেম্বার আছি এবং রিসেন্টলি আমাকে ট্রেজারার করা হয়েছে। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচিতি। তো আমি মনে হয় যে আপনাদের দু একজন যদি একটু কথা বলতেন, বা আপনাদের কোন ব্যাচে আছেন, আপনাদের কি কি সাবজেক্ট পড়ানো হয়েছে, আমি কুইকলি আপনাদেরকে তাহলে একটু অ্যাকাউন্টিং অ্যাজ এ প্রফেশন এবং চার্টার অ্যাকাউন্টেন্সি প্রফেশনের প্রসপেক্ট, চ্যালেঞ্জ এবং অপরচুনিটি গুলো নিয়ে একটু কথা বলতাম, যদি কেউ একজন একটু ভলান্টারি করতেন। বা আমাকে শোনা যাচ্ছে কিনা প্রথমলি? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমার নাম হচ্ছে আবিদ মোহাম্মদ আলবাফ হক। আমি বিবিএ 9 সেমিস্টারে পড়ছি ফাইন্যান্সে। আমার মেজর হচ্ছে স্যার ফাইন্যান্স। ওকে ওকে। সো হোয়াট ইজ ইওর মানে ক্যারিয়ার প্ল্যান? আপনি এখন কি চাচ্ছেন? মানে জাস্ট আপনাকে দিয়ে একটু স্যাম্পল সাইজটা বোঝার জন্য যে আপনারা আসলে কি চাচ্ছেন। স্যার আমার যেটা ইচ্ছা আছে স্যার, আমি হচ্ছি মানে ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করে বের হয়ে তারপর যে ইচ্ছাটা, সেটা হচ্ছে কি আমি একটা প্রফেশনাল কোর্স করব ফাইন্যান্সের উপর। সিএমএ একটা কোর্স করবো স্যার। সেটার করার পর তারপর একটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস হিসেবে বা সিএফও হিসেবে একটা জায়গায় স্যার ঢোকার একটা ইচ্ছা আছে। বুঝতে পারছি। থ্যাংক ইউ। আর কেউ কিছু শেয়ার করতে চান? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জাহিদুল ইসলাম শিফাত, আমি 9 সেমিস্টারে আছি স্যার। আমার মেজর অ্যাকাউন্টিং এ। মেজর অ্যাকাউন্টিং। আর স্যার আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার ইচ্ছা আছে স্যার। প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়ার ইচ্ছা আছে। ফ্যান্টাস্টিক। আর কেউ শেয়ার করবেন আপনার? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি সরকার গোলাম নবী। আর স্যার আমার মেজর হচ্ছে অ্যাকাউন্টিং,
9 সেমিস্টার স্যার। আমারও স্যার চার্টার অ্যাকাউন্ট হওয়ার ইচ্ছা আছে। চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার ইচ্ছা আছে। সো আর কি আরেকজনকে আমি শুনতে চাই, কারণ আমি দেখলাম যে তিনজনের দুজনই হচ্ছে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের, একজন ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের, এবং দুজনের আগ্রহ একটু ডিফারেন্ট আছে। একজন হচ্ছে যে কোনো প্রফেশনাল ডিগ্রি এখনো কংক্রিট না, আর দুইজন চার্টার অ্যাকাউন্টেন্ট। আরেকজন যদি কাইন্ডলি শেয়ার করতেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি রায়হান আলী, 9 সেমিস্টার স্যার। স্যার আমার ব্যাংকের কোনো সেক্টরে কি জব করা স্যার? ওকে 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 ওকে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে আমরা যেহেতু সময়টা কম, আমরা রিপন ভাইয়ের কাছ থেকে আরেকটা সময় চেয়ে নিব, এবং সেখানে আমি আমার একটা পিপিটি আছে, এটি আসলে এইটি করতে গেলে অ্যাটলিস্ট আরো 1.5 ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগবে। আমি অ্যাকাউন্টিং প্রফেশন প্রসপেক্ট যারা এই 4 জনের স্যাম্পল সাইজের ভিতর থেকে যদি বোঝার চেষ্টা করি, দুজন খুব স্পেসিফিক, দে আর পারসু ফর দ্য চার্টার অ্যাকাউন্টেন্সি, আর দুজন হচ্ছে কিছুটা বিজনেস অ্যানালাইসিস অথবা ব্যাংকিং জব অথবা ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস হিসেবে কাজ করতে চান। আমাকে তো ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই তো? Yes sir. থ্যাংক ইউ। তো আসলে যদি বলি যে অ্যাকাউন্টিং অ্যাজ এ প্রফেশন, ইটস এ অলমোস্ট প্রায় 7-8 হাজার বছরের পুরনো প্রফেশন। ইনফ্যাক্ট অ্যাকাউন্টিং অ্যাজ এ প্রফেশন ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড। বিকজ আপনি খুব স্বাভাবিকভাবেই, আমি আপনাদেরকে স্পেসিফিক অ্যান্সারগুলো দিব, বাট তার আগে একটু অ্যাকাউন্টিং প্রফেশন সম্পর্কে বলতে চাই। সেটি হচ্ছে যে যখন আমরা সভ্যতার শুরুর দিকে, সেই আমরা সভ্যতার শুরু আপনারা জানেন যে ইজিপ্ট এবং মেসোপটেমিয়া, এই এলাকাতেই মূলত হচ্ছে যে পৃথিবীর সভ্যতার শুরুর দিকে এখানেই ব্যবসা বাণিজ্যের উন্মেষ ঘটে। এবং আমরা খুব ভালো করেই জানি যে যখন পৃথিবীতে প্রথম দিকে প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব প্রয়োজনীয় খাবার, এবং তখনকার পোশাকের এরকম অর্গানাইজ ছিল না, কোনো টেক্সটাইল বা গার্মেন্টস থাকার সুযোগই নেই, সেই সময় কিন্তু প্রত্যেকটা পরিবার তার নিজের খাবারের জন্য খাবার প্রস্তুত করতো, এবং তারা একই সঙ্গে সঙ্গে তাদের নিজস্ব পোশাক সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য তৈরি করতো। কিন্তু কিছুদিন পরে একটা জিনিস আসলো, সেটিকে বলা হয় হচ্ছে ইকোনমি অফ স্কেল। দ্যাট ইজ হচ্ছে যে তখন দেখা যায় যে আপনার যেটা কি আমরা বলছি যে ইকোনমি স্কেল এরকম বিষয়টা, সেটি হচ্ছে যে আপনার যখনই একজন ব্যক্তি তার ধান উৎপাদন করছে, আমরা এরকম উদাহরণ দিই, একজন ব্যক্তি ধান উৎপাদন করছে, তার জন্য ডাল, অন্যান্য সবজি, ইভেন পোশাক তৈরি করছে, তখন দেখা যায় যে আসলে এখানে সিনার্জিটা পাওয়া যাচ্ছে না। যদি এরকম আশেপাশের কয়েকজন চিন্তা করলো যে বার্টার করলে কেমন হয়, যে ধান উৎপাদন এক্সপার্ট সে ধান উৎপাদন করবে, যে গম উৎপাদন এক্সপার্ট সে গম উৎপাদন করবে, কেউ হয়তো কাপড় বুনতে এক্সপার্ট। সো ইচ আদার, যার যে স্পেশালাইজেশন এরিয়া, সেই জায়গায় সেই প্রোডাকশনে ফোকাস করলো, ফলে ওভারঅল একটা সিনার্জি চলে আসলো এবং ক্যাপাসিটি এনহ্যান্স করলো এবং প্রোডাক্টিভিটি বেড়ে গেল, প্রত্যেকে কিন্তু বেশি প্রোডাকশন হলো। এরপরে কি হলো, যে এক্সচেঞ্জ শুরু হলো, যে আমি ধান বেশি তৈরি করছি, আমি 5টা পরিবারকে ধানের চাল দিচ্ছি, আর যে পোশাক তৈরি করছে সে 5টা পরিবারে পোশাক শেয়ার করছে। তখন দেখা যাচ্ছে তাদের সারপ্লাস প্রোডাকশন শুরু হলো। এবং এই যে যখন আমি 1 কেজি ধানের বিনিময়ে কয় কেজি আটা বা ময়দা পাবো, অথবা কয়টা জামা পাবো, বা কয়টা শার্ট লুঙ্গি পাবো, এই যে একটা এক্সচেঞ্জের বার্টার বলে এই টার্মটাকে, এই বার্টার করতে যেয়ে কিন্তু আমাদের দেখেছি তখন কারেন্সির একটা প্রয়োজন হয়ে যায়। শুরুর দিকে হয়তো মানুষ ঘরের পিছনের দরজাতে চক বা ইটের যে গুঁড়া, এটাতে দাগ কেটে হিসাব রাখতো, এর পরবর্তীকালে পাথর দিয়ে হিসাব রাখতো। এরপরে মনে হয়েছে যে আসলে অ্যাকাউন্টিং বা হিসাব রক্ষণ ব্যাপার প্রয়োজন হয়ে যায়। সো এটি হচ্ছে প্রায় 8-10 হাজার বছরের সেই মিশরের ওই এলাকায়, মিশরের পটভূমিকায় আমরা বললাম। এরপরে এসে আসলে পৃথিবীর গ্লোবালাইজেশন শুরু হয়ে যায়। আমরা দেখি যে আপনার সারা পৃথিবীতে ব্যবসার, যেটা অ্যাডাম স্মিথ, যাকে ইকোনমিক্সের গুরু বলা হয়, তিনি কিন্তু কম্পারেটিভ অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থিওরি বের করেন। এরপরে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থিওরি আসে, অর্থাৎ আপনি যদি প্রোডাকশন করেন তো অ্যাবসলিউট অ্যাডভান্টেজ পাওয়া যাবে, আপনি এক্সপার্ট যেটা সেটা প্রোডাকশন করেন। তখন দেখা যায় যে বিজনেস ঠিক একটা অঞ্চলে আর সীমাবদ্ধ থাকে না, সারা পৃথিবীতে গ্লোবালাইজেশন শুরু হয়ে যায়। তখন হচ্ছে যে কান্ট্রি টু কান্ট্রি, আসলে এরকম কান্ট্রির ভৌগোলিক
অবস্থানটা ঠিক এরকম মানে রাষ্ট্র ছিল না, রাষ্ট্র ব্যবস্থা ছিল না, একটা গোত্রের ভিতরে আসলে একটা সমাজ ব্যবস্থার মাধ্যমে ছোট ছোট ভাগে বিভক্ত হতো। এখনকার যে রাষ্ট্রের ফর্ম দেখছেন সেরকম ঠিক ছিল না। তখন দেখা গেছে এক গোত্র থেকে আরেক গোত্রের ভিতরে প্রোডাক্টের এক্সচেঞ্জ শুরু হলো, এক্সপোর্ট এবং ইম্পোর্ট শুরু হলো। এই সময় এসে আমরা দেখতে পাই যে তখনকার সময় এসে আমরা পরবর্তীকালে দেখতে পাই যে স্বাভাবিকভাবেই তারা একটা বার্টার যে পরিবর্তন, এটাকে এক্সচেঞ্জের ফলে কারেন্সির উদ্ভব ঘটে এবং আমরা এইভাবেই কিন্তু বেসিক্যালি অ্যাকাউন্টেন্সি প্রফেশন গ্রো করে। এবং লুকা পেসিওলি একজন ইতালির গণিতবিদ ছিলেন, যিনি বেসিক্যালি আমরা সবাই নিশ্চয়ই মোনালিসা পিকচার সম্পর্কে জানি, দ্যাট ইজ হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, সবাই জানি, তাই তো? লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে সবাই জানি তো? কেউ একজন শেয়ার করবেন? তো লিওনার্দো দা ভিঞ্চির শিক্ষক ছিলেন হচ্ছে লুকা পেসিওলি, যিনি ওনাকে গণিত শিখাতেন এবং সঙ্গে সঙ্গে লিওনার্দো দা ভিঞ্চি আবার লুকা পেসিওলিকে অ্যাকাউন্টিং শেখানো শুরু করেন, ছবি আঁকা মানে আঁকার জন্য সহযোগিতা করেন। এভাবে তারা 1400 সালের দিকে 1398 সালে বেসিক্যালি লুকা পেসিওলি একটি বই লেখেন, যেটিকে বলা হয় হচ্ছে সুমা দি অ্যারিথমেটিকা, যেটি হচ্ছে অ্যাকাউন্টিং এর প্রথম বিশ্বব্যাপী একটা অ্যাকাউন্ট বই এবং যেখানে ডাবল এন্ট্রি সিস্টেম বলে একটা কথা আছে। যারা ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং পড়েন তারা নিশ্চয়ই নামটা শুনেছেন, ডাবল এন্ট্রি সিস্টেম। সেই থেকে কিন্তু অ্যাকাউন্টিং জনপ্রিয় হয় এবং গ্লোবালাইজেশন শুরু হয়। এরপরে যখন আমাদের এই সাবকন্টিনেন্ট সহ পৃথিবীর প্রায় 2/3 অংশ শাসন এবং শোষণ করে ব্রিটিশরা, তখন কিন্তু ব্রিটিশ এম্পায়ারের যে রেভিনিউ কালেকশন, তারা কিন্তু ফিল করে যে সারা পৃথিবীতে তারা শাসন করছেন এবং বিভিন্ন অঞ্চলে ছোট ছোট জমিদারদের মাধ্যমে রাজস্ব বা রেভিনিউ কালেকশন শুরু হয়। তখন তারা ফিল করে যে তাদের একটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দরকার, অডিট দরকার, যে জমিদাররা প্রপারলি টাকা জমা দিচ্ছে কিনা। এই জায়গা থেকে শুরু করে তাদের কিন্তু মূলত আপনার শুরু হয় তাদের এই প্রফেশন। এবং সেই জায়গা থেকে চার্টার্ড কথার অর্থ হচ্ছে রানীর সনদপ্রাপ্ত, অর্থাৎ রানী যেখানে সার্টিফিকেশন দিচ্ছে যে আপনার অ্যাকাউন্টিং প্রফেশন, ইউ আর এ কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড মানে রানীর সনদপ্রাপ্ত। এবং ওই থেকেই পৃথিবীর সবচেয়ে পুরাতন অ্যাকাউন্টিং প্রফেশন হচ্ছে ICEAW বলে, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। তাদের মাধ্যমেই প্রথম অ্যাকাউন্টিং প্রফেশন শুরু হয় অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। এবং গ্লোবালি আমরা আস্তে আস্তে দেখতে পারি যে এই প্রফেশনটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের অ্যাকাউন্টিং প্রফেশন 1973, এটি বেসিক্যালি পাকিস্তান আমলেও পাকিস্তান ইনস্টিটিউট ছিল, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ইন্ডিয়াতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ICI নামে আছে, পাকিস্তান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে। বাংলাদেশ হওয়ার পরে এটি অত্যন্ত প্রয়োজনীয় একটা প্রফেশন বোধ করায় 1973 সালের সেকেন্ড প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অর্ডিন্যান্স পাস করা হয় এবং সেই সময় থেকে এই প্রফেশন। এবং আমরা দেখি যে আপনারা যে কারণ বাজারে যে সিএনএস ভবনটা দেখেন, এটি নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত। এবং বাংলাদেশের অ্যাকাউন্টিং প্রফেশন কিন্তু রেগুলেট করে মূলত চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা, এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে যে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। আমি দুটিরই প্রফেশনাল ফেলো মেম্বার গত প্রায় 13-14 বছর, এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি আরো বেশি, প্রায় 14-15 বছরের প্রফেশনাল কোয়ালিফিকেশন ওনাদের সাথে আছে। সো এই হচ্ছে আমি বাংলাদেশের অ্যাকাউন্টিং প্রফেশন বললাম। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে একজন গ্র্যাজুয়েট যিনি BBA শেষ করছেন, মেজর মূলত হচ্ছে অ্যাকাউন্টিং এবং কারো ফাইন্যান্স দেখলাম। অ্যাকাউন্টিং প্রফেশন যদি গ্লোবালি ধরেন, আপনি যদি আপনারা নিশ্চয়ই গ্লোবাল টপ 500 কোম্পানির নাম শুনেছেন, যেটিকে হচ্ছে ফোর্বস ম্যাগাজিনে আসে, বা আমরা যেটি জানি 500 টপ 500 কোম্পানি। তো এই যে টপ 500 কোম্পানির প্রায় 45% সিইওরা এসছে মূলত অ্যাকাউন্টিং প্রফেশন থেকে, এবং তারা মূলত হচ্ছে অ্যাকাউন্টেন্ট ছিল। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে তাহলে নিশ্চয়ই প্রায় 50% হচ্ছে সিইওরা এসছে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে, আর 50% মোর দ্যান 50% এসেছে মূলত সেলস, মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং এবং অন্য ডিসিপ্লিন থেকে। বাট আপনি যদি ধরেন তাহলে এই যে প্রায় 45% সিইওরা আসছে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, তাদের কিন্তু সাকসেস রেট হচ্ছে ইট ইজ মাচ হায়ার দ্যান দ্য আদার্স, বিকজ অ্যাকাউন্ট কিন্তু বটম লাইন টপ লাইন খুব ভালো বুঝে।
আদার ডিসিপ্লিন থেকে যারা সিও হয় তারা কিন্তু শুধু টপ লাইন, যেটাকে আমরা সেলস বলি, এটি খুব ভালো বোঝে। বাট অ্যাকাউন্টেন্টরা টপ লাইন যেভাবে বোঝে তেমনি ভাবে বটম লাইন, অর্থাৎ কস্ট রেশিও, কস্ট এফিসিয়েন্সি, কস্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বাজেটিং, ট্যাক্সেশন, এই জিনিসগুলো এত চমৎকার করে বুঝে, যারা বাংলাদেশেও যদি আপনি দেখেন, রবির সিও এখন একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আইডিএলসি সিও একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। সো মোস্ট অফ দ্য মডার্ন অর্গানাইজেশন ফাইন্যান্সকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এবং আপনি যদি বলেন যে একটা অর্গানাইজেশনের লিড করে সিএক্সও সিরিজ, সেটাকে বলে হচ্ছে যে চিফ মানে এক্সিকিউটিভ অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, তারপরে সিএমও, চিফ মার্কেটিং অফিসার, সিএইচআরও একটা নতুন ডিসিপ্লিন রিসেন্টলি গত কয়েক বছর বেশ জনপ্রিয় হয়েছে, চিফ পার্সোনাল অফিসার বলে, সিআইও বলে, চিফ ইনফরমেশন অফিসার। অ্যামং দ্য সিএক্সও সিরিজ, আফটার দ্য সিও, সিএফও ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং এখানে বলা হয় যে দে আর দ্য, মূলত হচ্ছে যে অর্গানাইজেশনের কন্ট্রোল, স্টুয়ার্ডশিপ থাকে সিএফও এর কাছে। আপনি যদি স্যালারি সার্ভেতে যান তাহলে দেখবেন যে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট কোয়ালিফাই করার পর যখন জব মার্কেটে যায়, আমরা যখন 2008-এ যখন জবে এসেছি তখন আমরা দেখেছি যে ইয়াংগেস্ট কোয়ালিফাইড চার্টার অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাদের স্টার্টিং স্যালারি ইজ মাচ 150K, দ্যাট ইজ হচ্ছে 1.5 লাখ টাকার উপরে, এবং উইথ এ ফুল টাইম গাড়ি তখনকার ছিল। ওয়ারাস তখন স্টার্টিং একজন বিবিএ, এমবিএ ঢাকা ইউনিভার্সিটি বা আদার প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিতে পাস করে বেরোনো একজন গ্রাজুয়েটদের স্টার্টিং স্যালারি ছিল 15 থেকে 20,000 টাকা। বাট একজন চার্টার অ্যাকাউন্টেন্ট কিন্তু মোর দ্যান 1 লাখ টাকা তখন ড্র করতো। এখন সিনারিও অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন যদিও আমি প্র্যাকটিসে আছি, একজন প্র্যাকটিসিং চার্টার অ্যাকাউন্টেন্ট, চার্টার অ্যাকাউন্টিং এজ এ প্রফেশন, নট অনলি যে আপনি জব করবেন তাই না, যদি জব না করতে চান, নিজের প্র্যাকটিস, নিজের ব্যবসাটা খুব ভালোভাবে করা যায়, বিকজ দেয়ার ইজ এ হিউজ স্কোপ টু অডিট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অডিট, কনসালটেন্সি, এবং অনেক জায়গায় কাজ করার সুযোগ আছে। সো আমি মনে করি যে যদি পৃথিবীতে টপ প্রফেশনালদের একটা লিস্ট করেন, প্রবাবলি যে কোনো প্রফেশনাল কম্প্যারিজনে গেলে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, স্পেশালি অ্যাকাউন্টিং অ্যাজ এ প্রফেশন টপ 5 এর ভিতর অবভিয়াসলি থাকবে। আর দুজন যে আমার সাথে কথা বলেছেন তারা মূলত হচ্ছে ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য একটা ইন্টারেস্টিং প্রপোজিশন আছে। তারা কিন্তু দুজন হচ্ছে যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইলে, তারা যদি ফার্দার কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন নিতে চায় তাহলে সিএফএ, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, এই কোর্সটা করতে পারেন। এবং আমার মনে হয় যে ব্যাংক, নন ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসাবে প্রচুর কাজ করার সুযোগ আছে। সো আপনারা যারা আজকে এখানে পার্টিসিপেন্ট আছেন তাদের মোস্টলি আইদার চার্টার অ্যাকাউন্টেন্সি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি, ইভেন চার্টার সেক্রেটারি, অনেকে কোম্পানি সেক্রেটারি হতে চান, ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে এটি করার জন্য খুব ভালো একটা কম্পোজিশন থাকে, একটা ভালো মানে মিক্সিং হয়। সঙ্গে সঙ্গে যারা একদম ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কাজ করতে চান, স্পেশালি মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার, ব্যাংকিং ইন্ডাস্ট্রি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারা সিএফএ করতে পারেন এবং সিএমএ, সিএ করেও অনেকে সাকসেসফুল হচ্ছেন। সো মোটামুটি অ্যাজ এ প্রফেশন আমাকে বলা হচ্ছিল যে মোটামুটি একটা 20-25 মিনিটের একটা ওভারঅল ক্যারিয়ার সম্পর্কে জানানো আপনাদেরকে, আমি একটা ধারণা দিলাম। এখন আমার মনে হয় আপনাদেরকে ফ্লোর ওপেন করি, ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন। আর আমি রিপন ভাইকে রিকোয়েস্ট করে আপনাদের সাথে আরেকটা সেশন নিব, যেখানে অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় নিয়ে আমি একটি, যদিও আজকে আমার ব্যস্ততা ছিল যে কারণে আমি আসলে নিজের থেকে একটু কম সময় নিয়েছিলাম, সো উইদিন ভেরি শর্ট স্প্যান অফ টাইম আই উইল রিকোয়েস্ট রিপন ভাই অ্যান্ড আদার ডেফোডিল ইউনিভার্সিটি অথরিটি যে আমাকে 1-1.5 ঘন্টা একটা সময় দিলে আপনাদেরকে আরো ডিটেইলে আমি অ্যাকাউন্টিং অ্যাজ এ প্রফেশন বলতে পারবো। এখন আপনারা যে কোনো কোশ্চেন ইউ ক্যান আস্ক এন্ড আই এম রেডি টু অ্যানসার ইওর কোশ্চেনস, প্লিজ। স্যার, আই হ্যাভ এ কোশ্চেন। প্লিজ স্যার, আমি রিয়াদ মোহাম্মদ তুষার স্যার। স্যার, আমার সিএ নিয়ে একটা প্রশ্ন ছিল স্যার। বলুন না। অনেকের মতামত স্যার, যদি আমরা সিএ করি স্যার, এমবিএ বা বিবিএ পরে, দ্যাট টাইম স্যার আমরা ফার্মের সাথে থাকার কারণে আমরা পার্ট টাইম বা ফুল টাইম কোনো জব করতে পারি স্যার, এই বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, পারফেক্ট। আপনার নাম বলছিলেন কি? সরি, আমি নামটা মিস করেছি। স্যার, রিয়াদ মোহাম্মদ তুষার। তুষার, থ্যাংক ইউ ফর ইওর এক্সেলেন্ট কোশ্চেন। সেটি হচ্ছে যে দেখেন, আমি যেটি বললাম যে বাংলাদেশে যদি কন্টেস্টে দেখেন, বাংলাদেশের যে কোনো স্টার্টআপ প্রফেশনের ভিতর সবচেয়ে হাইয়েস্ট স্যালারি সোফার চার্টার অ্যাকাউন্টেন্ট ড্র করে, বিকজ তাদের এডুকেশনটা, মানে আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট হিসেবে কিছুটা গর্ব বোধ করতে পারি, কিছুটা অ্যাকমপ্লিশড এই কারণে যে এই প্রফেশনটাই একটা প্রফেশন যেখানে একটি টোটাল
360 ডিগ্রি গ্রোথ আসে। যেমন ধরেন আমি বলছি সেটি হচ্ছে যে আপনি বিবিএ অথবা এখন অবশ্য ইন্টারমিডিয়েট করেও করা যায়, বাট মোস্টলি বিবিএ স্টুডেন্ট যারা পাস করছেন, ইউ আর দ্য রাইট পারসন হু উইল জয়েন দ্য সিএ ফার্মস। সো আমি যেটি বলছি সেটা হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্সি একটা ইন্টারেস্টিং প্রপোজিশন, যেখানে আপনার 3 বছর সময়ের ভিতরে আপনাকে যেমনি একাডেমিক হিউজ রোবাস্ট ট্রেনিং, লার্নিং এবং গ্লোবাল বুকস গুলো, আমি আপনাকে আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে যে পৃথিবীতে যতগুলো প্রফেশন তার ভিতরে সবচেয়ে কমন হারমোনাইজ প্রফেশন হচ্ছে অ্যাকাউন্টিং প্রফেশন, বিকজ ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এর একটা বিভিন্ন প্রজেক্টে আমাদের চার্টার অ্যাকাউন্টেন্টের যে কোর্স কারিকুলাম, এবং ইংল্যান্ড রয়েছে চার্টার অ্যাকাউন্টেন্ট, এবং এখন চার্টার অ্যাকাউন্টেন্টদের বলা হয়েছে ওয়ার্ল্ড চার্টার অ্যাকাউন্টেন্ট বা গ্লোবাল চার্টার অ্যাকাউন্টেন্ট বলে। তার মানে সব দেশে চার্টার অ্যাকাউন্টেন্টদের অলমোস্ট সিমিলার কোর্স কারিকুলাম, একই স্ট্যাটাস এবং একই রকম ডেজিগনেশন আছে। সো ইটস এ গ্লোবাল প্রফেশন, নট অনলি ইন বাংলাদেশ। সো এখানে দেখেন চ্যালেঞ্জটা কোথায়, যে আপনি বিবিএ করে আপনি যখন ফার্মে যাবেন তখন আপনাকে একটা 3 বছর আর্টিকেলশিপ করতে হবে। এই সময়টা রিগোরাস ট্রেনিং থাকবে, আবার পরীক্ষার সময় ছুটি থাকবে, ক্লাসের জন্য একটু অফিস টাইম রিল্যাক্স থাকবে, কিন্তু আপনি কোনো জব করতে পারবেন না। আপনাকে একটা স্ট্যান্ডার্ড ফি দেওয়া হবে, আপনাকে কনভেন্স দেওয়া হবে, বাট এটি একটি আর্টিকেলশিপ ফি, এটি খুব বেশি অ্যামাউন্ট না, জব করার মতো টাকা পাবেন না। বাট এই কোর্সটা যখন শেষ করবেন এবং আপনি পাস করবেন, তখন আপনার গ্রোথটা কিন্তু, আপনার বন্ধু যারা এখন ধরেন সিএ না পড়ে সরাসরি জবে জয়েন করছে, 3 বছর পরে আপনি যদি যখন কোয়ালিফাই করে আসবেন, তাদের অ্যাটলিস্ট 5 টাইম আপনার হচ্ছে আর্নিং হবে। এটি মোটামুটি নিশ্চিত সোফার, এইভাবেই আমরা দেখে আসছি। তুষার। জি স্যার, আরেকটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার আমার ইচ্ছা আছে স্যার আইসিএম এ করার, আইসিএম এ সিএ স্যার, দুইটা ক্ষেত্রে স্যার আমরা যেহেতু স্যার অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে আছে স্যার, সো দ্যাট টাইমস যদি আমরা আইসিএম এ সিএ করতে যাই, সেক্ষেত্রে কি স্যার মানে পূর্বে যে সাবজেক্টগুলো পড়ছি স্যার, সেগুলো কি আবার কন্টিনিউ করতে হয়, এরকম কোনো সাবজেক্ট আছে স্যার? আচ্ছা, সিএ এবং সিএমএ দুটি হচ্ছে বেসিক্যালি ফাইন্যান্স বেস, বাট চার্টার অ্যাকাউন্টেন্সি হচ্ছে অডিট এবং স্ট্যাটুটরি অডিট এক্সপার্ট এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এক্সপার্ট, আর সিএমএরা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এক্সপার্ট, সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ বেশি ফোকাস করা, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। এবং চার্টার অ্যাকাউন্টেন্টরা জব করে বাট প্র্যাকটিসে বেশি থাকে, চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্ম করে, আর সিএমএরা মোস্টলি তারা জবে এবং ব্যবসায় ইনভলভ থাকে। কস্ট অ্যাকাউন্টিং এরও কিছুটা স্কোপ আছে অডিট করার, তো সিএমএও আপনি করতে পারেন। আর যেটি বললেন যে বোথ সিএ এবং সিএমএ দু জায়গায় কিন্তু আপনি কিছুটা এক্সামশন পাবেন বেসড অন ইউর একাডেমিক রেজাল্ট, এবং আপনি যে কোর্স কারিকুলাম, সেই কোর্স কারিকুলাম যদি আমাদের ইনস্টিটিউটগুলোর কোর্স, লেটস সে আপনি বলছেন যে আপনি ট্যাক্সেশন পড়েছেন, অথবা আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়েছেন, অথবা আইটি পড়েছেন, সো আপনার সিলেবাস আর আমাদের ইনস্টিটিউটের, প্রফেশনাল ইনস্টিটিউটের সিলেবাস যদি অলমোস্ট সিমিলার হয়, আর আপনি যদি স্ট্যান্ডার্ড পাস মার্ক অ্যারাউন্ড 60% পান, তাহলে ওই সাবজেক্টে কেস টু কেস এক্সামশন এই দুই ইনস্টিটিউটে পাওয়া যায়। আপনারা ওয়েবসাইটে গেলে, সিএ এবং আইসিএম এর ওয়েবসাইটে গেলে আপনি কিন্তু এই তথ্যগুলো পেয়ে যাবেন, সাধারণত কতগুলো সাবজেক্ট আপনি এক্সামশন দেওয়া হয়। অ্যাপার্ট ফ্রম দিস, ইউ ক্যান জয়েন ফিজিক্যালি। ইনস্টিটিউট চার্টার অ্যাকাউন্টেন্টের অফিস হচ্ছে কারণ বাজারে, এবং ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টদের যে ইয়ে হচ্ছে নীলক্ষেতে, দ্যাট ইজ হচ্ছে কাটাবনে। প্লিজ, এনি আদার কোশ্চেন? স্যার ন্যূনতম সিজিপি কি স্যার 3.25 বা 3.5 এমন কোন স্যার বাধ্যবাধকতা আছে? আসলে এক্সামশনের জন্য রেজাল্ট ভালো লাগে, বাট অ্যাডমিশনের জন্য আমার মনে হয় যে 3 ইজ ফেয়ার এনাফ। ইনফ্যাক্ট আমার মনে হয় যে আউট অফ 4 সিজিপিএ আপনার 2.5 থেকে শুরু করে অ্যাবভ যে কোনো লেভেলে থাকলে ইউ ক্যান টেক অ্যাডমিশন। এটাও ওই ওয়েবসাইটে ডিটেইল আছে। আমার মনে হয় যে আমি রিপন ভাইয়ের মাধ্যমে এটা বেসিক ইনফরমেশন প্রয়োজনে আপনাদেরকে মেইলে আমি দিয়ে দিতে পারবো, আমি কালকে হয়তো এটা ফরওয়ার্ড করে দিতে পারবো। আর ইফ ইউ ওয়ান্ট টু জয়েন সিএ ফার্ম, আই হ্যাভ অলসো, আমাদের একটা চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্ম আছে, আমরা এখানে কিন্তু আর্টিকেল স্টুডেন্ট প্রতিনিয়ত নিচ্ছি, তাদেরকে একটা লার্নিং, আমরা সপ্তাহে 2 দিন ছুটি, এবং আমরা চেষ্টা করি যে আর্টিকেল স্টুডেন্টদের ট্রেনিং, লার্নিং এর একটা কালচার করার জন্য উই হ্যাভ এ ফুল ফ্যাসিলিটিস, এবং সি এর যে রিকোয়ারমেন্ট মিনিমাম আছে আমরা এর বেশি করে থাকি আর্টিকেল দের অ্যালাউন্স এবং আদার ক্ষেত্রে আদার বেনিফিট গুলোর ভিতরে। সো if any one of you interested to pursue for CA, you can communicate with our firm. আমাদের ফার্মের নাম হচ্ছে শফিকুল আলমান কোম্পানি। আপনারা এখানে ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে যেও পাবেন, আর রিপন ভাইয়ের মাধ্যমে আই ক্যান সেন্ড মাই ডিটেইল। ইনফ্যাক্ট আপনি যদি সোশ্যাল মিডিয়া, দ্যাট ইজ আমার ফেসবুক অথবা লিঙ্কডইনেও পাবেন, আমার নাম দিলে হবে মোহাম্মদ শফিকুল আলম, নিশ্চয়ই আপনার নামটা পেয়েছেন, এটিতে সার্চ করলেও আমার
প্রচুর আপনার অ্যাকাউন্টস ফাইন্যান্সের উপর বিভিন্ন জায়গায় সেমিনার, সিম্পোজিয়াম এবং ক্লাসের ভিডিও আমার ফেসবুকে আছে, আমার ইউটিউব চ্যানেলও আছে। জাস্ট শফিকুল আলম সার্চ করলেই আপনি আমার ডিটেইল পাবেন। এখানে বেসিক অ্যাকাউন্টিং অ্যাজ এ প্রফেশন, ফাইন্যান্স প্রফেশন এবং অন্যান্য ডিটেইল গুলো এখানে দেওয়া আছে। ইউ ক্যান ফলো মাই চ্যানেল। থ্যাংক ইউ স্যার। জি, এনি কোশ্চেন, এনি ফার্দার কোশ্চেন? আরেকটা কোশ্চেন ছিল স্যার। জি জি। আচ্ছা স্যার, যেহেতু স্যার ফাইন্যান্স করার পর আমাদের মানে প্রফেশনাল কোর্সটা আপনার সিএমও এইটা করতে হবে, তাহলে স্যার ওইটা বাদে কি আর কোনো কোর্স করা যাবে? মানে আর কোনো প্রফেশনাল কোর্স কি আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি থ্যাংক ইউ আলবাব, আপনি বোধহয় আলবাব কথা বলছিলেন, সেটি হচ্ছে আলবাব। অবশ্যই আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটি হচ্ছে আলবাব যে আপনার অনেকগুলো ফাইন্যান্সের প্রথম হচ্ছে যে সিএ চার্টার অ্যাকাউন্টেন্সি, তারপরে সিএমএ মানে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি, এরপরে চার্টার সেক্রেটারি, এটাও একটি খুব প্রমিনেন্ট প্রফেশন, এটিও গভর্নমেন্টের বাণিজ্য মন্ত্রণালয়ের 3টে ইনস্টিটিউট। অ্যাপার্ট ফ্রম দিস আপনি সিমা ইউকে ডিগ্রি আছে, এসিসি আছে যেটি ইউকের, এর বাইরে আপনার বেশ কিছু সিএফএ যেটি বললাম, সিএফএ আছে, এটিও খুব ভালো একটা কোর্স, প্রফেশনাল ডিগ্রি। সো আমার মনে হয় যে আপনাদের অনেকগুলো অপশন আছে, ইউ ক্যান পারসু ফর দ্যাট। থ্যাংক ইউ স্যার। জি, এনি আদার কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার নাম সরকার গোলাম নবী। স্যার আমার জি। একটা কথা ছিল স্যার, আমরা স্যার যখন স্যার অ্যাকাউন্টিং মেজর নিয়েছি স্যার, তখন জি। স্যার আমাদেরকে অনেকে বলেছে স্যার যা এখন অ্যাকাউন্টিং সফটওয়্যার বেস হয়ে গেছে, এখন তো অ্যাকাউন্টিং এ তোমাদের জব মার্কেটে জব অনেক কম। স্যার এটা কতটুকু স্যার সত্য বা? এটা খুবই পার্শিয়ালি ঠিক। সেটি হচ্ছে দেখেন, থ্যাংক ইউ সরকার গোলাম নবী। সেটি হচ্ছে আমি একটা সিম্পল উদাহরণ দিই। ধরেন একটা অর্গানাইজেশনে ডেটা এন্ট্রির জন্য কিন্তু অ্যাকাউন্টেন্ট প্রয়োজন হয়, অর্থাৎ জার্নাল। আপনারা নিশ্চয়ই যেহেতু আপনি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে জানেন যে অ্যাকাউন্টিং সাইকেল শুরু হয় স্টার্টিং ফ্রম দ্য রিকগনিশন, যে এটি কোনো ট্রানজেকশন হবে কিনা। ট্রানজেকশন হলে আমরা যেটাকে বলি হচ্ছে যে এটাকে ডেটা এন্ট্রি করতে হয়, অ্যাকাউন্টিং জার্নাল করতে হয়, জার্নাল থেকে লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, পরবর্তীকালে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়। এখন যিনি ডেটা এন্ট্রির কাজ করছেন, অনেকটা অটোমেশনের জন্য সেই ধরনের কাজটা চ্যালেঞ্জে আছে, বাট যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এবং যারা একটু অ্যাডভান্স লেভেলে ইন্টারপ্রিটেট করতে পারে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করতে পারে, বোর্ড লেভেলে অ্যাকাউন্টিং প্রেজেন্টেশন করে, তাদের জবটার ইম্পর্টেন্স আরো বেড়ে গেছে। আর সফটওয়্যার কাজ করে, কিন্তু সফটওয়্যারে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতটাই আমরা বলি না কেন, মানুষের থেকে আসলে ইন্টেলিজেন্সি কোনো সফটওয়্যার, কোনো অটোমেশন, রোবোটিক্স কোনোভাবেই সম্ভব না। তো এখানে নিপন ভাইও এই বিষয় নিয়ে অনেক কথা বলে বিভিন্ন জায়গায়। হি ইজ অলসো মানে ভেরি অ্যাওয়ার অফ দ্যাট, যে এক্সপার্ট লেভেলে হিউম্যান ব্রেইন বা আপনি যখন এক্সপার্ট হবেন তখন আপনার জবের অপরচুনিটি, আপনার ভ্যালু আর বাড়বে। বাট আপনি যদি একদম ডেটা এন্ট্রি লেভেলে থাকেন, অথবা যদি আপনার একদম বেসিক লেভেলে কাজ করেন, সেটির কিন্তু অটোমেশনের ইম্প্যাক্টটা অনেক বেশি থাকবে। সো আপনারা একটা বেস্ট, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে পাস করেছেন, এরপরে যদি আপনার এনি প্রফেশনাল ডিগ্রি অ্যাড করে নিতে পারেন, তাহলে অ্যাটলিস্ট আমি অ্যাসিওর করতে পারি যে আপনার জবটা বরঞ্চ আগের থেকে স্কোপ বেড়েছে, এটুকু নিশ্চিত করা যায়। ওই কথাটা পার্শিয়াল ঠিক, বাট আমি মনে করি যে অপরচুনিটি আরো বেড়েছে অটোমেশনের ফলে। এনি আদার কোশ্চেন? জি। রাইট, আমি শফিক ভাই যে পেজের কথা বললেন, ওনার শফিকুল আলম অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সেটার ফেসবুক যেটা আমি আপনাদের সামনে দিয়ে দিলাম। তো মানে এটার মাধ্যমে শফিক ভাইয়ের সঙ্গে পরবর্তী যোগাযোগ করা যেতে পারে, অপরচুনিটি আছে। আর ইনশাআল্লাহ আপনি, আশা করি আপনি আপনার আদার ডিটেইলস যদি আমাকে দিয়ে দেন, তাহলে এখানে অনেকেই পারসিউ করতে চাচ্ছে ক্যারিয়ার ইন, তারা হয়তো পাবে। আর আপনারা চাইলে কিন্তু শফিক ভাইয়ের একটা ফেসবুক পেজও আছে, সেখানে আপনারা শফিক ভাইকে অ্যাড করে নিতে পারেন, শফিকুল আলম। এই ফেসবুকের লিংকটাও আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সো দ্যাট ক্যান ওয়ান টু ওয়ান হয়তো যদি শফিক ভাইয়ের সাপোর্ট। আমি আশা করি শফিক ভাই এই ছোট্ট সময়ে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়েছেন আমাদের স্টুডেন্টদের জন্য, এবং এটি আমাদের যেহেতু লাইভেও যাচ্ছে, সো এটা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতেও থাকবে। সো এনি টাইম এখান থেকে গুরুত্বপূর্ণ নিতে পারবেন। এবং আমি শফিক ভাইকে রিকোয়েস্ট করবো অন বিহাফ অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডেফিনেটলি আমি আপনার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলে একটা
ফুল 1.5 hour একটা সেশন উইল বি ডিজাইন জি। দ্যাট আমাদের অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স মেজর যারা আছে তারা যেন আপনার এই ক্লাসটা থেকে উপকৃত হতে পারে জি। বাট এই শর্ট যে সময়টি দিয়েছেন এত ব্যস্ততার মাঝে, থ্যাংক ইউ সো মাচ শফিক ভাই, থ্যাংক ইউ সো মাচ অন বিহাফ অফ মাই স্টুডেন্টস অ্যান্ড ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আপনার যদি ফাইনাল কোনো রিমার্কস থাকে ফর আওয়ার স্টুডেন্টস। থ্যাংক ইউ রিপন ভাই। আমি আসলে ডেফোডিলে বেশ কয়েকবার আপনাদের বিএসএসআরএম থেকেও আপনার এইচআর প্রফেশনালদের অ্যাকাউন্টিং মানে অ্যাকাউন্টিং ফর এইচআর একটা প্রোগ্রাম করেছি বা বিভিন্ন সময় যাওয়ার সুযোগ হয়েছে, স্পেশালি বিএসএসআরএম অথবা বোল্ড থেকে, জেসিআই থেকেও একবার গিয়েছিলাম। সো আমি অলওয়েজ ফিল ভেরি গুড টু জয়েন উইথ ইউ। আপনাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ দিতে চাই যে আপনারা বেশ কিছু পটেনশিয়াল প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের সাথে আমাকে ইন্ট্রোডিউস করে দিলেন। আমি কিন্তু অনেককে পার্সোনালি অনেক সময় মেন্টরিং বা এই কাজগুলো করে থাকি। আর সঙ্গে সঙ্গে হচ্ছে যে আপনি যেটা বললেন, আমি আই এম রেডি টু, আজকে যদিও একটু আমি নিজেই একটু গুছাতে পারিনি বিভিন্ন প্রি অকুপেন্সির কারণে, আমরা 1.5 ঘন্টার একটা সেশন নিব অনলাইনে, আপনি অ্যারেঞ্জ করে দিবেন। আর যে কোনো বিষয়ে রিপন ভাই অলরেডি আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ যে আপনি আবার আমার পেজ এবং আমার অ্যাকাউন্টটা শেয়ার করেছেন। সো আপনার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যে কোনো ভাবে আপনারা যদি কানেক্ট হন, আমি আই উইল গিভ ইনফরমেশন। এবং রিপন ভাইয়ের মাধ্যমে সিএ এবং অন্য অ্যাকাউন্টিং প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বডিগুলোর ডিটেইলটাও সম্ভব হলে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, রিপন ভাই আপনাদেরকে জানিয়ে দিব, অথবা আপনি আমাকে 1-to-1 কমিউনিকেট করলে আমি দিয়ে দিব। থ্যাংক ইউ রিপন ভাই। আর অ্যাকাউন্টিং অ্যাজ এ প্রফেশন গ্লোবালি কিন্তু মানে এটি হচ্ছে যে লেটেস্ট মানে ইনফরমেশন, সেটি হচ্ছে যে টেকনোলজির কারণে কিন্তু অনেক জব অবসলিট হয়ে যাবে, অনেক জবের প্যারাডাইম শিফট হবে। বাট অ্যাকাউন্টিং অ্যাজ এ প্রফেশন আগের থেকে প্রসপেক্ট যেমনি বেড়েছে, কিছু চ্যালেঞ্জ বেড়েছে, সেটি তো আপনাদেরকে বললামই। সেটি হচ্ছে যে আগে দেখা যেত হিস্ট্রি পড়ে, পলিটিক্যাল সায়েন্স পড়ে এসে অ্যাকাউন্টসে জব করতে, স্পেশালি গভর্নমেন্ট সেক্টরে, প্রাইভেট সেক্টরে অনেক লোকজন কাজ করেছে। বাট এখন কিন্তু আপনার অ্যাকাউন্টিং এ বিবিএ এবং এমবিএ তে মেজর থাকে, যারা ফাইন্যান্সে মেজর থাকে, এবং ইন এডিশন টপ টু বি এ সিএফও আর সিইও আপনাকে প্রফেশনাল ফার্দার কোয়ালিফিকেশনের জন্য পার্সু করলে আপনাদের ক্যারিয়ারটা অনেক প্রসপেক্ট। এবং আমি বিশ্বাস করি যে শুধু নট অনলি ইন বাংলাদেশ, পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করতে চাইলে, এখন যেহেতু এটা গ্লোবাল প্রফেশন, বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট চাইলে ইউকেতেও কাজ করে। আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের একটা লার্জ নাম্বার হচ্ছে আপনার কাজ করে মিডল ইস্টে, আফ্রিকাতে, কানাডাতে, ইউএসএ তে, ইউকেতে এবং অস্ট্রেলিয়াতে প্রচুর, এবং দে আর ভেরি ভেরি সাকসেসফুল। মানে এটি প্রশ্নই আমাদের বেশ কিছু গ্লোবাল, যেমন অ্যাপেলের বাংলাদেশে, আপনাদের এখানে একটা প্রোগ্রাম বোধহয় করেছে আমার প্রফেশনাল কলিগ, উনি কিন্তু আপনার অ্যাপেলের এখন ইউরোপের সিএফও কিন্তু আমাদের বাংলাদেশি। সো বাংলাদেশি বেশ কয়েকজন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা গ্লোবাল কোম্পানিগুলো সিএফও হিসেবে ইউরোপ আমেরিকাতে কাজ করছে। সো ইজ এ ভেরি পটেনশিয়াল অ্যান্ড প্রসপেক্টিভ প্রফেশন। এবং আপনারা রাইট ডিসিশন নিয়েছেন, অ্যাকাউন্টিং এ মেজর করেছেন, বিবিএ করেছেন। সো উই ওয়েলকাম অল অফ ইউ টু জয়েন অ্যাজ এ ফার্দার প্রফেশনাল লিগি। সেটি আমি যেমন সবগুলো প্রফেশনের সাথেই আছি। সো চার্টার অ্যাকাউন্টেন্সি করতে চাইলেও আমি ওয়েলকাম, সিএমএ করতে চাইলেও ওয়েলকাম, চার্টার সেক্রেটারি এবং আদার যেগুলো বললাম। থ্যাংক ইউ রিপন ভাই ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ সো মাচ। জি শফিক ভাই, আমি একটু নিজেকে পরিচিত করতে চাই রিপন ভাইয়ের পারমিশন নিয়ে। আমি শিবলি শাহরিয়ার। শফিক ভাই ভালো আছেন? জি জি ভাইয়া। জি, আমি এই 15 মিনিট আগে জয়েন করলাম। আপনার কথা অনেক শুনেছি, আপনার বইও কিন্তু একটা আছে। আপনি আপনি যেটা বলছিলেন যে অ্যাকাউন্টিং এর অনেক ঢাকার মানে প্রফেশনাল কিন্তু এখন ইউরোপে বা ইংল্যান্ডে, কানাডাতেও আছেন, তারা বেশ মাইগ্রেশন করে এবং খুব ভালো পজিশনেও আছে। তো অ্যাপেলের যিনি বললেন, আমাদের এখানে উনি কিন্তু একটা সেশনে নিয়ে গিয়েছে। ভাই আপনার জি আপনার সেশনটা খুব ভালো লাগলো, এবং স্টুডেন্টরা খুব অ্যাকাউন্টিং প্রফেশন নিয়ে তাদের যে কোয়েরিজ ছিল, তাদের উত্তরের মাধ্যমে তারা মনে হয় সমাধান পেয়েছে। থ্যাংক ইউ ফর এনলাইটিং আস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। জি থ্যাংক ইউ শিবলি শাহরিয়ার ভাই, থ্যাংক ইউ রিপন ভাই, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ড্যাফোডিল ইউনিভার্সিটি। ওকে, সো ওয়ান্ডারফুল একটা সেশন আমরা করলাম। আমি আশা করি তুষার, তারপর গোলাম সরকার, নবী, আলবাব, তোমরা যারা প্রশ্ন করেছো, আশা করি তোমরা তোমাদের ক্যারিয়ারকে সেই জায়গায় নিয়ে যাবে। আর 10,000 বছরের পুরনো একটি প্রফেশন এখন টিকে আছে, এবং আমার মনে হয় যে টেকনোলজি এটাকে আরো অনেক মানে এনরিচ করবে, এটার গ্রোথ বাড়িয়ে দেবে আরো অনেক।
বাট একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন, সেটি হচ্ছে যে অনেকেই হয়তো তোমরা বিবিএ বা এমবিএ করে হয়তো মনে করবে যে হয়ে গেছে আর কি, কিন্তু উনি কিন্তু খুব চমৎকার একটা জিনিস অ্যাড করেছেন যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মতো ওয়ান অফ দি লার্জেস্ট ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ। তো সেখান থেকে এরকম একটি ডিগ্রি নেওয়ার পর যদি পাশাপাশি যদি একটা প্রফেশনাল সার্টিফিকেট থাকে, তোমাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এবং আমি তো শুনে খুব অবাক হয়ে গেলাম, 15-20,000 প্লাস 1.5 লাখ আফটার সিএ, ওয়ান্ডারফুল। তো আমি আশা করি তোমরা সেদিকে তোমাদের নিজেদের ক্যারিয়ারকে নিয়ে যাবে। তো তোমাদের আমরা একদম শেষে চলে আসছি, 10 মিনিটস বাকি আছে আমাদের। অ্যাসাইনমেন্টটা তো মনে আছে নিশ্চয়ই তোমাদের সবার, যেটা বিএলসি তে আমরা অ্যাড করে দিব। বিএলসি তে তোমরা 15 কোম্পানিকে রিসার্চ করবে এবং সেই রিসার্চ ডেটাগুলো তোমরা প্লট করবে এবং কোন কোন টপিক নিয়ে রিসার্চ করবে সেটাও আমি তোমাদেরকে বিএলসি তে অ্যাড করে দিব। অতএব আগামী শুক্রবার রাত 11:59 তোমরা সাবমিট করবে তোমাদের অ্যাসাইনমেন্ট। সো আমি লিভ করছি রিপন ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো শিবলি ভাই, আমি আসলে খুবই দুঃখিত, আমি আসলে খেয়াল করিনি যে আপনি জয়েন করেছেন। থ্যাংক ইউ সো মাচ শিবলি ভাই, আপনি আমাদের সময় দিচ্ছেন এবং আমাদেরকে টেক কেয়ার করছেন খুব ভালোভাবেই। না, I just joined to learn. মানে আমার সবাই তো আসলে আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি, কারণ খুব সুন্দর একটা কথা বলেছেন শফিক ভাই, যে আপনিও বললেন যে আসলে এখন কিন্তু ডিগ্রি শেষ হলে কিন্তু তোমরা যদি মনে করো তোমাদের পড়াশোনা শেষ, লার্নিং শেষ, অ্যাবসলিউটলি রং। কারণ এখন সবাই বলে লার্নিং ডেভেলপমেন্টের সাথে রিপন ভাই জড়িত, আমিও আংশিকভাবে জড়িত। তো এখন যুগটা হচ্ছে লাইফ লং লার্নিং। তোমার ডিগ্রি শেষ, পড়াশোনা শেষ, সেটা কিন্তু মানে শেখার শেষ নেই আসলে। আমি আসলে ওয়ারেন বাফেটের গত ক্লাসে একটা উক্তি দিয়েছিলাম, খুব মজার একটা উক্তি, আমি একটু দেখানোর লোভ সামলাতে পারছিলাম না, কারণ এই উক্তিটি অনেকে মনে করবে যে এটা আমার উক্তি। আসলে এটা আমার উক্তি না, ওয়ারেন বাফেটের উক্তি। আমি একটু গুগলে দেখাচ্ছি, 1 মিনিটের বেশি সময় লাগবে না, 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমি যদি একটু দেখাই এই ওয়ারেন বাফেট কি বলেছে, তোমরা একটু সবাই খেয়াল করো। আমি সার্চ দিয়েছি যে উইঙ্কিং এ লেডি ইন দ্য ডার্ক, ওয়ারেন বাফেট এটা নিয়ে কি বলেছে। সো এই যে ইফ ইউ ক্যানট কমিউনিকেট, ইটস জাস্ট লাইক উইঙ্কিং অ্যাট এ গার্ল ইন দ্য ডার্ক। মানে অন্ধকারে একটা মেয়েকে দেখে মানে চোখে ইশারা করা, আমরা বাংলায় ভাষায় বলি যে চোখ টিভি দেওয়া আসলে। তো তুমি যদি কমিউনিকেট করতে না পারো, ইটস জাস্ট লাইক উইঙ্কিং অ্যাট এ গার্ল ইন দ্য ডার্ক। এবং উনি বলেছে শুধু এইটাই না, উনি আরেকটাতে বলেছে, আমি পাচ্ছি না, একটু যদি অলে যাই দেখি, খুব সুন্দর একটা কথা। যেমন আরেকটা খেয়াল করো তোমরা সবাই, ইউ ক্যান হ্যাভ অল দ্য ব্রেইন পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, বাট ইউ হ্যাভ টু বি এবল টু ট্রান্সমিট ইট। দি ট্রান্সমিশন ইজ কমিউনিকেশন। মানে তোমার মাথায় সমস্ত ব্রেইন আছে, ট্যালেন্ট আছে, ব্রেইন পাওয়ার আছে মাথায়, কিন্তু তুমি এটা ট্রান্সমিট করতে পারছো না। তাহলে এই ট্রান্সমিশনই হচ্ছে কমিউনিকেশন। তাহলে তুমি ট্রান্সমিট করতে পারছো না মানে কমিউনিকেশনের দুর্বল। তাহলে উনার মতো মানে একটা লাইফ চেঞ্জিং একটা কোটেশন দিয়েছে। তো জাস্ট আমি শেয়ার করলাম, আমার মনে হয় রিপন ভাই ওরা যদি এটা ধরতে পারে, আসলে কমিউনিকেশন ইজ দ্য মাদার অফ অল স্কিল। আজকে শফিক ভাইকে দেখলে কি সুন্দরভাবে, উনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, কিন্তু খুব সুন্দরভাবে কথা বললো। ওনার সাথে ব্রিটিশ কাউন্সিলে আমার পরিচয় হয়েছিল, উনি সুপারস্টার গ্রুপেও ছিলেন, এখন নিজেরই প্রতিষ্ঠান আছে। সো রিপন ভাই, আমি জাস্ট বললাম যে ওরা আসলে আমার মনে হয় যে কমিউনিকেশন স্কিল ওদের ডেভেলপ করেছে, বিকজ 3-4 জন বেশ প্রশ্ন করলো এবং তারা তাদের উত্তরও আদায় করে নিয়েছে। সো আমার যে কথাটা সেটা হচ্ছে, তোমার জীবনের যে মানে দায়িত্বটা, আমি আরেকটা পড়ছিলাম যে রুমির, আমাদের আফতাব খুরশিদ মাহমুদ একটা কোটেশন এই যে একটু আগে দিয়েছে, যে রুমি, আমরা গ্রেট ফিলোসোফার যে রুমিকে চিনি, ফার্সি ফিলোসোফার যে রুমি, উনি বলছেন যে আসলে মানে সারা পৃথিবীর তুমি যদি আশা করো যে অমুক মানুষ তোমাকে গাইড করে দিবে, তোমার পথে হাঁটবে, তাহলে এই আশাটা কিন্তু তুমি সবসময় হতাশা যোগাবে। কারণ তোমার হয়ে আরেকজন হাঁটবে কি হাঁটবে না, বা কে তোমাকে গাইড করবে, কে তোমাকে মেন্টর করবে, সেটার চেয়ে তোমার হাঁটা তোমাকে নিজেকেই হাঁটতে হবে। তো রুমি বলছে যে তুমি কারো হাঁটার জন্য মানে ওয়েট করো না, সেটা সবচেয়ে ভুল। কেউ তোমার পথ মারাবে না, মানে তোমার পথ
তোমাকেই ক্রিয়েট করতে হবে, তোমার পথ তোমাকেই সৃষ্টি করতে হবে, তোমার পথে তোমাকেই হাঁটতে হবে। হ্যাঁ, আমরা যারা মেন্টর, রিপন স্যার আছে, আমি আছি, আমরা সর্বাত্মক হেল্প করব, কিন্তু তোমার পথে তোমাকেই মারাতে হবে। এই কিছুক্ষণ আগে আমরা ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রেনারশিপের দিদার স্যারকেও বলছিলাম যে ও একটা বিশাল সাকসেসফুল এন্টারপ্রেনিয়রের মানে প্রোফাইল শেয়ার করেছে, আমি ওইটা শেয়ার করেছি। তো ওই প্রোফাইলটা পড়ে আমি দেখলাম যে যে উদ্যোক্তা হতে চায় বা যে এন্টারপ্রেনার হতে চায়, মানে আমরা জানি, তোমরা সবাই জানো যে তোমরা কর্পোরেটে যে নিজে ইনোভেশন, যেমন রিপন ভাই একজন কিন্তু এন্টারপ্রেনার, তাহলে অর্গানাইজেশনও কিন্তু এন্টারপ্রেনারশিপ, যেটা আমরা বলি সেলফ লিডারশিপ, প্রোঅ্যাক্টিভ, নিজের দায়িত্ব নিজে নিয়ে কাজ করা, প্রোঅ্যাক্টিভলি কাজ খুঁজে কাজ বের করা। তো আমি বলছি যে তোমার কাজ, তুমি যদি ডিফারেন্ট না হতে পারো তোমার কাজের মাধ্যমে, তুমি যদি তোমার ডিফারেন্সিয়েশন ক্রিয়েট না করতে পারো, এবং তুমি যদি আশায় থাকো আরেকজন তোমার এই পথ হেঁটে দিবে, তাহলে সে হচ্ছে সবচেয়ে তোমার জীবনের ভুল ডিসিশন। তোমার পথ তোমাকেই হাঁটতে হবে। পৃথিবীতে যত সাকসেসফুল লোক তোমরা দেখেছো, জানো, দেখবা যে প্রত্যেকেই তাদের পথ নিজেরাই হেঁটেছে। হ্যাঁ, এই পথে হাঁটার সময় তোমার সাহায্য লাগবে, গাইডেন্স লাগবে, সামনের আলো লাগবে, কত কিছু লাগবে। তুমি তোমার পথ, তুমি যদি কিউরিওসিটি থাকে তোমার মধ্যে যদি জানার আগ্রহ থাকে, তাহলে তুমি ওই গাইডেন্স, ওই মেন্টরশিপ তুমি চাইলেই খুঁজে নিতে পারবে। এটাই আমি একটু আগে যে সাকসেসফুল, নামটা ভুলে গেছি, আমি শেয়ার করব, প্রত্যেকটা সাকসেসফুল কর্পোরেট লিডার এবং এন্টারপ্রেনিয়রের প্রোফাইল পড়ে আমি ওইটাই একটাই জিনিস বুঝলাম, যে তোমাকে নিজের জীবনের দায়িত্ব নিজেই নিতে হবে। এবং রিপন স্যারের মতো যদি কমিউনিকেশনে তুমি যদি ভালো হতে পারো, যেটা ওয়ারেন বাফেট বলে দিয়েছে, যে অন্ধকারে চোখে ইশারা দিয়ে লাভ নেই সুন্দরী মেয়ে দেখে, তোমাকে কি করতে হবে, ইউ নিড টু নো হাউ টু কমিউনিকেট প্রপারলি। এবং তোমার মাথা ভর্তি ব্রেন আছে, আমাদের অনেক ডিগ্রি আছে, অনেক মাথা ভর্তি ব্রেন আছে, ট্যালেন্ট আছে, ডিগ্রি, শিক্ষা আছে, কিন্তু তুমি যদি ইউ ডোন্ট নো হাউ টু ট্রান্সমিট, তাহলে কিন্তু ইউ আর গোয়িং টু ফেল। সো আমি ফেলিওর দিয়ে বলছি না, আমি যে প্রত্যেকটা ফেল কিন্তু তোমার জীবনের লার্নিং। সেই আজকের আমার এই সামান্য কথা যদি তোমার কিছু কাজে লাগে, আমি মনে করব আমি কিছু কন্ট্রিবিউট করতে পেরেছি। থ্যাংক ইউ রিপন ভাই ফর গিভিং মি দ্য ফ্লোর। থ্যাংক ইউ, আমি বেশি সময় নিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ। অনুশীলনে সবই সম্ভব। আমাদের প্রথম গেস্ট যেদিন এসেছিলেন সেদিন কেউ প্রশ্ন করেনি, দ্বিতীয় গেস্টের সময় অল্প একটু প্রশ্ন হয়েছিল, বাট আজকে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ফ্রম বটম অফ মাই হার্ট। তোমরা প্রশ্ন করেছো, এতে করে দুইটা জিনিস তোমার প্রমাণ করেছো, তোমার নিজের জানার আগ্রহ, জানার চাহিদা, এটা যেমন প্রমাণ করেছো, ঠিক একইভাবে তুমি তোমার ডিপার্টমেন্ট, তোমার বিশ্ববিদ্যালয়কেও কিন্তু আরেকজনের সামনে অনেক উচ্চয় নিয়ে গেছে। সো ড্যাফোডিল এককভাবে উপরে ওঠেনি, তোমাদের মতো কিছু মানুষের কারণে কিন্তু উপরে উঠেছে। যেভাবে করে আজকে আমাদের এই সেকশন সির মাধ্যমে কিন্তু শফিক ভাইয়ের কাছে একটা অন্যরকম আমরা একটা ধারণা দিয়ে দিলাম যে আমাদের ছেলেরা চুপ থাকে না, আমাদের ছেলেরা কিন্তু কথা বলতে পারে। আমি একটু এর পরের আমাদের সঙ্গে আরেকজন সিএফও যুক্ত হবে, কচি ভাই। তো তোমরা রাইট টাইমে ইনফরমেশন পেয়ে যাবে। আমি আশা করব যে সেখানে আমাদের মেয়েরাও কিছু প্রশ্ন করবে। জানি যে এখানে আমাদের অনেক মেয়েরা আছে যারা খুব ভালো, যেমন ফারিয়া কখনো কথা বলেনি এখন পর্যন্ত। আশা করি আগামী সেখানে ফারিয়া, সাদিয়া সুলতানা, নাবিলা, সানজিদা এরাও প্রশ্ন করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আর 28 তারিখে কিন্তু একটা এক্সট্রা ক্লাস হবে ফর এন্টারপ্রেনিয়ার্স অনলি। আর 28 তারিখে কুইজের লিঙ্কটাও তোমরা পেয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।